গ্রামের মেঠো পথ ধরে শার্টের হাতা গুটিয়ে হাঁপাতে হাঁপাতে হাঁটছিল আরিয়ান। তার পিঠের ব্যাগটা যেন আজ পাথরের চেয়েও ভারী। শহরের চাকচিক্য আর বড় বড় দালানের ভিড়ে ৩ বছর যুদ্ধ করেও এক ফালি জমি খুঁজে পায়নি সে। পকেটে মাত্র ২০টি টাকা অবশিষ্ট। আরিয়ানের স্বভাবটা একটু রসিক ধরনের হলেও আজকের তপ্ত রোদ আর পেটের খিদে তার রসিকতাকে একদম শুকিয়ে দিয়েছে। বাড়ির কাছাকাছি পৌঁছতেই দেখল গ্রামের চায়ের দোকানে বসা গফুর চাচা তাকে দেখে দাঁত বের করে হাসছেন। গফুর চাচা হলো গ্রামের সংবাদ সংস্থা। তার কাজই হলো কার কি হলো তা নিয়ে টিপ্পনি কাটা। কিরে আরিয়ান, শহর থেকে তো খালি হাতেই ফিরলি মনে হচ্ছে। জজ ব্যারিস্টার না হয়ে কি শেষমেশ লাঙ্গল ধরবি নাকি? আরিয়ান মনে মনে বিরক্ত হলেও মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, চাচা, শহরের বাতাস বেশি তো, তাই ওজন ধরে রাখতে পারিনি। এখন গ্রামের খাঁটি বাতাস খেয়ে আবার একটু স্বাস্থ্য ফেরাতে আসলাম। বাড়ির উঠোনে পা দিতেই নাকে এলো পরিচিত সেই সোঁদা মাটির আর শুকনো খড়কুটোর ঘ্রাণ। দাওয়ায় বসে তার মা আমেনা বেগম কাঁপা কাঁপা হাতে চাল ঝাড়ছিলেন। আরিয়ানকে দেখেই মায়ের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল, কিন্তু পরক্ষণেই ছেলের মলিন মুখ আর ধুলোবালি মাখা পোশাক দেখে বুকটা ফেটে গেল তার। আরিয়ান ব্যাগটা নামিয়ে রাখতেই মা তড়িঘড়ি করে উঠে এসে ওর মাথায় হাত রাখলেন। বাপ আমার, এত শুকিয়ে গেছিস কেন? শহরে কি ঠিকমতো খাওয়া দাওয়া দিত না? আরিয়ান হেসে বলল, মা, শহরের মানুষ তো ঘাস পাতা খায়, আমার কি আর ওসব সহ্য হয়? তোমার হাতের গরম ভাতের জন্য পেটটা একদম বিদ্রোহ শুরু করে দিয়েছে। মা হাসলেন, তবে সেই হাসির পেছনে একটা গভীর মমতা লুকিয়েছিল। রাতে খাওয়ার পর আরিয়ান যখন হতাশায় ভেঙে পড়ে মাকে সব খুলে বলল, কিভাবে তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে, কিভাবে বারবার ইন্টারভিউ বোর্ড থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন মা কোনো সান্ত্বনা দিলেন না। তিনি শুধু আরিয়ানের কপালে হাত রেখে শান্ত স্বরে বললেন, বাবা, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা আর মায়ের দোয়া কখনো বিফলে যায় না। তুই কাল সকালে মন শক্ত করে একটা নতুন শুরু করিস। আমার বিশ্বাস তোর ভাগ্য এবার অলৌকিকভাবে খুলবে। পরদিন সকালে আরিয়ান যখন কোনো এক অজ্ঞাত টানে গ্রামের পুরনো পরিত্যক্ত বাগানটার দিকে যাচ্ছিল, তখন তার হাতে ছিল মায়ের দেওয়া এক বাটি পানি আর সামান্য কিছু শুকনো খাবার। মা যাবার সময় ফিসফিস করে বলেছিলেন, যা বাবা, তোর আজকের দিনটা অন্যরকম হবে। আরিয়ান ভাবল, এই জঙ্গলে আর কি হবে, বড়জোর একটা শেয়াল আমায় তাড়া করতে পারে। কিন্তু বনের ভেতর ঢুকতেই সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠে গেল। বনের মাঝখানে একটা পুরনো বটগাছের নিচে দামি স্যুট পরা এক লোক অঝরে কাঁদছে, আর পাশে তার বিলাসীবহুল গাড়িটা উল্টে পড়ে আছে। আরিয়ান দৌড়ে গিয়ে লোকটার সামনে দাঁড়ালো। লোকটা ভয়ার্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমাকে বাঁচান, আমার সব শেষ হয়ে যাবে। আরিয়ানের কৌতুকী মন বলে উঠল, ভাই, আমি তো ডাক্তার নই, তবে আপনার এই কান্না দেখে মনে হচ্ছে আপনিও শহরের ঘাস খেয়ে পেট খারাপ করেছেন। কিন্তু লোকটার গম্ভীর চেহারা দেখে আরিয়ান বুঝল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। লোকটার হাতে থাকা একটা ব্রিফকেসের দিকে তাকিয়ে আরিয়ানের বুকটা ধক করে উঠল। এটাই কি সেই সুযোগ যা মা বলছিলেন? আরিয়ান দ্রুত এগিয়ে গিয়ে লোকটাকে টেনে তুলল। লোকটার নাম শরাফত সাহেব, শহরের নামকরা এক শিল্পপতি। এই নির্জন রাস্তায় হুট করে তার গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শরাফত সাহেব কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমার এই ব্রিফকেসে খুব জরুরি কিছু ফাইল আছে, যেগুলো দুপুরের মধ্যে ঢাকা পৌঁছানো দরকার, নইলে কয়েকশো মানুষের চাকরি চলে যাবে, আর আমি দেউলিয়া হয়ে যাব। আমার ফোনটাও ভেঙে গেছে। আরিয়ান মুচকি হেসে বলল, স্যার, আপনি একদম সঠিক মানুষের পাল্লায় পড়েছেন। এই গ্রাম আমার হাতের তালুর মতো চেনা, তবে আমার স্পোর্টস কারটা দেখে ভয় পাবেন না যেন। আরিয়ান তার পুরনো ভাঙাচোরা সাইকেলটা ঝোপের আড়াল থেকে বের করে আনল। শরাফত সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আরিয়ান তাকে পেছনে বসিয়ে প্যাডেল মারতে শুরু করল। ভাঙা সাইকেলটা কিচকিচ শব্দ করছে, আর আরিয়ান অনর্গল কথা বলে লোকটার ভয় কাটানোর চেষ্টা করছে। স্যার, আমার এই সাইকেলটা কিন্তু স্পেশাল। এটা পেট্রোলে নয়, মায়ের দোয়ায় চলে, তাই মাঝপথে চাকা খুললে ভয় পাবেন না। শরাফত সাহেব প্রথমে বিরক্ত হলেও আরিয়ানের সাহস আর রসবোধ দেখে একটু আশ্বস্ত হলেন।
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথে আরিয়ান যখন তাকে হাইওয়েতে পৌঁছে দিল, তখন সেখানে শরাফত সাহেবের লোকবল পৌঁছে গেছে। যাওয়ার সময় শরাফত সাহেব আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বললেন, আরিয়ান, তোমার মতো আত্মবিশ্বাসী আর সৎ ছেলে আমি আগে দেখিনি। এই নাও আমার কার্ড, আগামী সপ্তাহে আমার অফিসে দেখা করো। আরিয়ান বাড়িতে ফিরল এক বুক আশা নিয়ে। মা তখন জায়নামাজে বসে দোয়া করছিলেন। আরিয়ানকে দেখে মা হাসলেন, যেন তিনি আগেই জানতেন আজ কিছু একটা ঘটবে। কয়েকদিন পর আরিয়ান যখন শহরে গেল, তখন তার পরনে ছিল সাধারণ ইস্ত্রি করা শার্ট। বড় দালানের নিরাপত্তারক্ষী তাকে প্রথমে ঢুকতে না দিলেও শরাফত সাহেবের নাম শুনে তারা ততস্থ হয়ে গেল। অফিসের ভেতর ঢুকতেই আরিয়ান দেখল শরাফত সাহেব বড় এক মিটিংয়ে ব্যস্ত। তাকে দেখেই তিনি মিটিং থামিয়ে দিলেন। সবাইকে অবাক করে দিয়ে তিনি বললেন, ইনিই সেই যুবক যার কারণে আজ আমাদের কোম্পানি টিকে আছে। আরিয়ানকে একটি নতুন প্রজেক্টের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো। কাজটা ছিল গ্রামের কৃষকদের সাথে সরাসরি শহরের বাজারের সংযোগ তৈরি করা। আরিয়ান ভাবল, এ তো আমার একদম নিজের মাঠের খেলা। তার পরিকল্পনা আর বুদ্ধিতে কোম্পানির লাভ কয়েক গুণ বেড়ে গেল। মাসখানেক পর প্রথম বেতনের টাকা হাতে পেল আরিয়ান। টাকার পরিমাণ দেখে তার চোখে জল চলে এলো। সে দ্রুত ফোনের দোকানে গিয়ে সবচেয়ে ভালো একটা ফোন কিনল। তারপর সোজা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের সেই চায়ের দোকানে আবার গফুর চাচার সাথে দেখা। গফুর চাচা এবার টিপ্পনি কাটতে এসে থমকে গেলেন। আরিয়ানের হাতে নতুন ফোন আর পরনে দামি পোশাক দেখে তিনি থতমত খেয়ে বললেন, কিরে আরিয়ান, কোনো ব্যাংকের চাবি পেয়ে গেছিস নাকি? আরিয়ান হেসে বলল, চাচা, চাবি না, আমি সরাসরি ব্যাংকের ম্যানেজারকে সাইকেলে চড়িয়ে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছি। বাড়িতে ঢুকে আরিয়ান দেখল মা কুপি জ্বালিয়ে বসে আছেন। আরিয়ান মায়ের পায়ের কাছে সব টাকা রেখে জড়িয়ে ধরল। কান্নায় তার গলা বুঝে আসছিল। সে বলল, মা, তোমার দোয়ায় আজ আমি সব ফিরে পেয়েছি। কিন্তু মা, আমার মনে হচ্ছে কোনো একটা বড় বিপদ আমাদের দিকে আসছে। মা আরিয়ানের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, বিপদ মানুষকে পরখ করতে আসে বাবা, আর ধৈর্য মানুষকে জয়ী করে। তুই শুধু তোর সততা ধরে রাখিস। ঠিক সেই মুহূর্তেই বাড়ির দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ল। এলাকার প্রভাবশালী কিছু লোক আর কিছু পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে উঠোনে। আরিয়ানের বুকটা ধক করে উঠল। সে তো কোনো অন্যায় করেনি, তবে পুলিশ কেন? উঠোনে পুলিশের জিপ আর গ্রামের মাতব্বর কুদ্দুস মিয়ামের চালাচামুন্ডাদের দেখে আরিয়ান হকচকিয়ে গেল। কুদ্দুস মিয়া চিৎকার করে বলল, এই যে দারোগা সাহেব, এই ছেলেই সেই চোর। শহরের বড়লোক শরাফত সাহেবের ব্যাগ থেকে দামি হীরা আর জরুরি ফাইল চুরি করে পালিয়েছে। ওর ঘরে তল্লাশি চালান। আরিয়ানের পা কাঁপতে লাগল। সে বুঝতে পারল কুদ্দুস মিয়া তার উন্নতি সইতে না পেরে শরাফত সাহেবের নাম ভাঙিয়ে মিথ্যে নাটক সাজিয়েছে। পুলিশ ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই আমেনা বেগম দাওয়া এসে দাঁড়ালেন। তার চেহারায় কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত তেজ। তিনি শান্ত স্বরে বললেন, বাবা পুলিশ, আমার ছেলে কোনোদিন পরের জিনিসের দিকে হাত বাড়ায়নি। আপনারা তল্লাশি করুন, কিন্তু যদি কিছু না পান তবে এই মিথ্যে অপবাদের বিচার কে করবে? পুলিশ ঘরের কোনা কোনা খুঁজেও সন্দেহজনক কিছু পেল না। কুদ্দুস মিয়া তখন দাঁত কিরমির করে বলল, নিশ্চয়ই মাটির নিচে পুঁতে রেখেছে। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে একটি কালো দামি গাড়ি উঠোনে এসে থামল। গাড়ি থেকে নামলেন স্বয়ং শরাফত সাহেব। তাকে দেখে কুদ্দুস মিয়া ভোল পাল্টে ফেলল। স্যার, এই যে চোরটাকে ধরেছি, আপনার হারানো জিনিস এক্ষুনি উদ্ধার হবে। শরাফত সাহেব কুদ্দুস মিয়ার দিকে এক পলক তাকিয়েই পুলিশের দিকে ফিরলেন। তিনি গম্ভীর গলায় বললেন, অফিসার, এই ছেলে চোর নয়, ও আমার কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত অফিসার। আমি নিজেই এখানে এসেছি ওকে একটা সারপ্রাইজ দিতে। আর এই কুদ্দুস মিয়াই আমাকে ফোন করে আরিয়ানের বিরুদ্ধে মিথ্যে তথ্য দিয়েছিল, যাতে আমি ওকে চাকরি থেকে বের করে দিই। কুদ্দুস মিয়ার মুখ চূর্ণ হয়ে গেল। পুলিশ তাকে আর তার সাঙ্গপাঙ্গদের ধরে জিপে তুলল। গ্রামবাসী হাততালি দিয়ে উঠল। আরিয়ান হাফ ছেড়ে বাঁচল। শরাফত সাহেব আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন, আরিয়ান, তোমার সততার পুরস্কার হিসেবে আমাদের নতুন অ্যাগ্রো প্রজেক্টের ডিরেক্টর হিসেবে তোমাকে নিয়োগ দিচ্ছি। এখন থেকে তুমি তোমার গ্রাম থেকেই পুরো কাজ পরিচালনা করবে। আরিয়ান মায়ের দিকে তাকালো। মায়ের চোখের কোণে আনন্দের অশ্রু। আরিয়ান হাসি মুখে বলল, স্যার, আপনি তো আমাকে অনেক বড় পদ দিলেন, কিন্তু এর আসল কৃতিত্ব আমার মায়ের দোয়ার। ওই যে সেদিন সাইকেলে করে আপনাকে নিয়ে যাচ্ছিলাম, ওটা আসলে সাইকেল ছিল না, ছিল মায়ের আশীর্বাদের রকেট। শরাফত সাহেব হেসে উঠলেন। তিনি আমেনা বেগমের পা ছুঁয়ে সালাম করে বললেন, মা, আপনার দোয়া শুধু আরিয়ানের ভাগ্য নয়, আমার কোম্পানিকেও বাঁচিয়ে দিয়েছে। কয়েক মাস পরের দৃশ্য।
আরিয়ানের প্রচেষ্টায় পুরো গ্রাম এখন বদলে গেছে। গ্রামের কৃষকরা এখন ন্যায্য মূল্যে ফসল বিক্রি করছে। আরিয়ান তার বাড়ির সামনে বড় একটা সাইনবোর্ড লাগিয়েছে, মায়ের দোয়া ভিলা। বিকেলে আরিয়ান আর তার মা দাওয়ায় বসে চা খাচ্ছিলেন। আরিয়ান দুষ্টুমি করে বলল, মা, এখন তো অনেক টাকা হয়েছে, চলো এবার তোমাকে হেলিকপ্টারে চড়িয়ে শহর ঘুরিয়ে আনি। মা হাসলেন। আরিয়ানের চুলে বিলি কেটে দিয়ে বললেন, পাগল ছেলে, মায়ের দোয়া যেখানে পৌঁছতে পারে সেখানে যাওয়ার জন্য হেলিকপ্টার লাগে না। তুই শুধু মানুষের পাশে থাকিস, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আরিয়ান অনুভব করল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ব্যাংকের টাকা নয়, বরং মায়ের প্রশান্তিময় হাসি আর তার মাথার ওপর থাকা শীতাল হাতখানি। এভাবেই এক রসিক যুবকের জীবন মায়ের দোয়ায় বিষাদ থেকে পূর্ণতায় ভরে উঠল। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বুঝবেন এখনও পৃথিবীতে ভালোবাসা, সততা আর মায়ের দোয়ার শক্তি বেঁচে আছে। আপনার একটা লাইক আমাদের এমন আরও সুন্দর গল্প বানাতে অনুপ্রাণিত করে। কমেন্ট করে জানাবেন আপনার কাছে জীবনের সবচেয়ে বড় শক্তি কী। প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যেন তারাও এই গল্প থেকে অনুপ্রেরণা পায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ প্রতিটি গল্প আপনার জীবনে নতুন আলো জ্বালাতে পারে। মনে রাখবেন, মায়ের দোয়া আর নিজের সততা থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব না।